সোফার উপর চিন্তিত মুখে দময়ন্তী বসেছিল। প্রায় 8:30 বাজে, এখনো সমরেশের পাত্তা নেই। আজ প্রায় 3 বছর হলো বিয়ে হয়েছে ওদের, কিন্তু খবর টবর না দিয়ে এত দেরি সমরেশ কখনো করে না। একটি বিদেশি ফার্মের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমরেশ দত্তগুপ্ত রোজ 6:30টার মধ্যে বাড়ি ফেরে। চিন্তাগ্রস্ত মুখে টেলিফোন ডিরেক্টরিটা খুলল দময়ন্তী। কাকে ফোন করা যায়? ফার্মের কোনো সহকর্মীকে কি? এমন সময় দরজায় বেল বাজল। দরজা খুলে দেখা গেল সামনেই মূর্তিমান আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এই দীর্ঘাকৃতি সুপুরুষ ও প্রচণ্ড ফুর্তিবাজ মানুষটির প্রতি দময়ন্তী কোনোদিনই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। কিছুক্ষণ রাগত চোখে তাকিয়ে থেকে তারপর হেসে ফেলল। এত দেরি হলো যে? অফিসে কাজ পড়ে গিয়েছিল বুঝি? ব্যাগটা ধপ করে সোফার উপর ফেলে, আরে না না, অফিসের কাজ নয়, একটা ভয়ানক ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম, যাকে বলে রোমহর্ষক ঘটনা। রোমহর্ষক ঘটনা আবার কি? কালকে চ্যারিটি ম্যাচের টিকিট পেয়েছো বুঝি? ওই করে তো মাথাটি খেলে নিজে অফিসের কাছে মন নেই, কোথায় মোহনবাগান, কোথায় মহামেডান স্পোর্টিং, এই করে বেড়াচ্ছ। হাত নেড়ে সমরেশ বলল, সব বলছি, হাত মুখটা ধুয়ে নি আগে। পাড়ায় থাকো অথচ কোনো খবরই রাখো না। কবে তোমার পাশে খুন হয়ে পড়ে থাকবো জানতেও পারবে না। থাক, খুব হয়েছে। তুমি যখন ঘুমো তখন তো বাড়িতে ডাকাত পড়লেও হুঁশ থাকে না। খাবার টেবিলে বসে সমরেশ বলল, হ্যাঁ শোনো এবার, ওই 33 নম্বরে এক মারোয়ারি ভদ্রলোক থাকেন জানো? নাম বোধ হয় সুখলাল চামারিয়া বা ওই ধরনের কিছু একটা। আরে ওই যে লনওয়ালা একতলা বাড়িটা। জানি, সুখলাল চামারিয়া নয়, মতিলাল জাজরিয়া। কিন্তু তার সঙ্গে রোমহর্ষক ঘটনা তোমার দেরি হওয়ার সম্পর্কটা কোথায়? ওইখানেই তো সম্পর্ক। সেই ভদ্রলোক আজ দুপুর 2টো থেকে 4টের মধ্যে খুন হয়েছেন তার বৈঠকখানার ঘরে। জানো সে কথা? সে কি? খুন হয়েছেন কি গো? কে খুন করলে? তাকে তো এই কালকেও দেখলুম রিক্সা করে কোথায় যেন যাচ্ছেন। আরে সে তো কাল, আজ আর তাকে দেখতে পাবে না। এতক্ষণে বোধহয় পুলিশ তাকে ভ্যানে তুলে নিয়ে গেছে। আহা বেচারি, কোনোদিন আলাপ হয়নি, অথচ মনে হচ্ছে যেন পরিচিতই ছিলেন। কিন্তু তোমার দেরি হলো কেন? সেখানে কি গোয়েন্দাগিরি করছিলে নাকি? আরে না না, গোয়েন্দাগিরি ফিরি নয়, অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে দেখছিল, তাই আমিও দাঁড়িয়ে গেলুম। কিছু কি মারছিলুম যদি কিছু দেখতে টেকতে পাই আর কি। কিছু দেখলে? হ্যাঁ দেখলুম, শুনলুম অনেক। কি করে দেখলে? সে বাড়ির সামনে তো বেশ খানিকটা কম্পাউন্ড, তোমাকে ঢুকতে দিল পুলিশ? দেবে না মানে? শুধু ঢুকতে দিল, আদর করে ডেকে নিয়ে গেল। বাজে কথা বলো না। কেন, তোমাকে দেখে কি ওদের ব্যোমকেশ বক্সী বলে মনে হয়েছিল? না ঠিক তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তো অফিস থেকে ফিরছিলাম, 33 নম্বরের সামনে ভিড় দেখে দাঁড়িয়ে গেলুম। কে একজন বললে ভেতরে নাকি কে খুন হয়েছে, শুনে কৌতূহল আরো বাড়লো। কম্পাউন্ডের সামনে তো লোহা শিকের দেওয়াল, কাজেই বাড়িটা সবই দেখা যায়। দেখি বারান্দায় আমাদের শিবেন চন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। শিবেন মানে শিবেন সেন, তোমার সেই সিআইডি বন্ধু? হ্যাঁ সেই শ্রীমান। দেখে হাঁক মারলুম একটা, ব্যাটা শুনতে পেয়েই এগিয়ে এলো। ভিড়ের মধ্যে আমাকে দেখে এক গাল হেসে এমন ভাবে আয় আয় বলে সম্বোধনা করলো যেন নিজেরই বাড়ি। অবশ্যই অনেক বছর বাদে দেখা, কাজেই আনন্দ হওয়াটা স্বাভাবিক। তারপরে কথা সে কথা বলতে বলতে একেবারে ভেতরে নিয়ে গেল আমাকে। আমি অবশ্য বলেছিলুম তোদের ইনভেস্টিগেশনে অসুবিধা হবে না তো? তাও বললো ইনভেস্টিগেশন যা হবার হয়ে গেছে, এখন ফটো তোলা মাপজোক এইসব হচ্ছে, তুই আয়, কোনো অসুবিধা হবে না। গেলু। কি দেখলে ভেতরে ঢুকে? হ্যাঁ দেখলুম, সে এক বিদিকিচ্ছির ব্যাপার বুঝলে। ভদ্রলোক বসবার ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছেন, বোধহয় পালিয়ে খাবার ঘরের দিকেই যাচ্ছিলেন। কিন্তু তার আগেই খুনি তাঁর মাথায় মেরেছে ডান্ডা। মাথার পেছনটা রক্তে মাখামাখি, ঘরের মেঝে, খাবার ঘরের দরজায়, দেওয়ালে।
রক্ত আর রক্ত দেখেই আমার গাটা কেমন গুলোতে লাগলো। আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছি। তারপর? বাইরেও বিশ্রী দৃশ্য। আরে ওই ও বাড়ির দারোয়ান সূর্যকান্ত সিং না কি যেন নাম, যে বেটার ভয় একটা মাছি পর্যন্ত ও বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পেত না, সে তার বিশাল কুম্ভকর্ণ মার্কা শরীরটা দুলিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। তার বন্দুকটাও আবার পুলিশে নাকি নিয়ে গেছে। তবে তার কান্নাটা মনিবের শোকে না তার সর্বক্ষণের সঙ্গে বন্দুকটার শোকে, সেটা ঠিক বুঝতে পারলুম না। আর মতিলাল বাবুর যে একটা ভাইপো থাকতো? একটা নয়, দুটো। তাদের একটা অজ্ঞান, তার মাথায় সবাই জল টল দিচ্ছে, আর অন্যটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। কিন্তু আমি তো জানতাম ওর একটাই ভাইপো, একদম বখাটে, রংচঙে জামা কাপড় পরে, আর মেয়ে দেখলেই শীষ দেয়। তোমাকে দেখেও টিয়েছিল নাকি শীষ টিস? কিন্তু অপদার্থ পুলিশ তো সে বেটার ছেলেকে অ্যারেস্ট করেনি, করেছে তার দাদাটাকে। দাদাটাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি। পাড়ায় ওরাই একমাত্র মারোয়ারি, নজরে পড়া উচিত ছিল। না পড়াটাই স্বাভাবিক, কারণ উনি তো আগে এখানে ছিলেনই না। বোম্বে থেকে মাসখানেক হলো এসেছেন, আর এসেই বুড়োকে খতম করেছেন। কিন্তু ওদের চাকরটা রাজু, সে কোথায় ছিল? রাজু নাকি কাল রাত্রে ছুটি নিয়ে দেশে গেছে, আর বলে গেছে 1 মাস পরে ফিরবে। পুলিশ অবশ্য তারও খোঁজ করছে। তাদের সন্দেহ খুনের সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও খুনের ষড়যন্ত্র সম্পর্কে তার অনেক খবর জানার সম্ভাবনা রয়েছে। যাকে পুরো গল্পটা তো শোনো, ভারী ইন্টারেস্টিং। গলা ঝেড়ে সমরেশ শুরু করল। আজ থেকে প্রায় 10 বছর আগে এক বর্ষণমুখর রহস্যময় নিশীথে এই কাহিনীর গোড়াপত্তন। কেমন বেশ রোমহর্ষক রোমহর্ষক শোনাচ্ছে না? ইয়ার কি থামাবে? ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ, শোনো। বছর 10 আগে, অর্থাৎ যখন তুমি রীতিমতো ফ্রক পরে ঘুরে বেড়াও, তখন এই ভদ্রলোক 33 নম্বরের বাড়িটি কিনে বসবাস শুরু করেন এ পাড়ায়। ভদ্রলোক অবিবাহিত না বিপত্নিক কেউ জানে না, তবে এসেছিলেন একা, সঙ্গে একটি বছর 14 ভাইপোকে নিয়ে। তার নিজের বয়স তখন প্রায় 50-এর কাছাকাছি। নাদুস নুদুস ভালো মানুষ, গোছের একটা চেহারা, নাকের নিচে একটা প্রজাপতি গোঁফ ছিল। তিনি কিসের ব্যবসা করতেন কেউ তখন তা জানত না, কারণ অত্যন্ত অমিশুক ছিলেন। এই 10 বছরে পাড়ায় প্রায় কারোর সঙ্গেই কোনো বাক্যালাপ তিনি করেননি। ভোরবেলা বেরিয়ে যেতেন, সন্ধ্যের পরে ফিরতেন। বাড়িতে থাকতো তার ভাইপো, চাকর রাজু, আর সেই ভীম ভবানী দারোয়ান। কালে ভদ্রে 2-1 লোক ছাড়া কেউ আসতো না তার বাড়িতে। রাজু বাজার করত, ঘরদোর পরিষ্কার করত, রান্না বান্না করত, আর মনিবের ভাতুষপুত্রটিকে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। মোট কথা রাজুই ছিল বাড়ির সকল কাজের কাজী। ভদ্রলোকের বোধহয় ফুলের শখ ছিল, কারণ সামনের লনের চারদিকে সুন্দর বাগান করা হয়েছিল, তাতে নানা রকমের মৌসুমি ফুল লাগানো থাকতো। কিন্তু ভদ্রলোককে কোনোদিন বাগান পরিচর্যায় দেখা যায়নি। যা করবার সব রাজুই করত। সে নানা রকমের ফুল লাগাতো আর ভারী যত্নার্তি করত। হ্যাঁ, আর সেই সব ফুলের একটারও নাম তুমি আজ অব্দি শিখে উঠতে পারলে না। যাকে যাকে তার সঙ্গে বর্তমান ঘটনার বিন্দুমাত্র যোগাযোগ নেই। তারপর শোনোই তো, গত 10 বছর যাবৎ ওই পরিবারটি প্রায় একই রকমভাবে জীবনযাপন করে চলছিল। পাড়ার কারোর সঙ্গে যোগাযোগ তো ছিলই না, এমনকি ওই শ্যামলাল বাবুর সঙ্গে। শ্যামলাল আবার কে? আহা, আরে ওই যে ভদ্রলোক খুন হলেন রে বাবা। তিনি তো মতিলাল। আরে ওই হলো, সেই মতিলাল বাবুর সঙ্গে তার পরিবারের বাকি লোকজনের যে বিশেষ যোগাযোগ ছিল তা মনে হয় না। তবে তার চাকর, দারোয়ান এবং ভাইপোটি যে তাকে দুর্দান্ত ভয় বা ভক্তি করত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মোট কথা তার এতদিন প্রায় নিঃশব্দে এই 33 নম্বরে জীবন কাটছিল।
ভাইপোটি বকে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়িতে কোনোদিন উচ্চবাচ্য করতো না সে। তারপর হঠাৎ মাসখানেক আগে বোম্বে থেকে 2 নম্বর ভাইপো খুড়োর ব্যবসায় যোগ দিতে ধূমকেতুর মতো এসে উপস্থিত হলো। আর ধূমকেতু উঠলে যে কি হয় তা তো জানোই। এই ভাইপো বাবা জীবনের আগমনের কয়েকদিন পরেই আশপাশের বাড়ির লোকেরা 33 নম্বরে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলো। যা এর আগে কখনো হয়নি তাই ঘটতে আরম্ভ করলো। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেতে লাগলো। এমনকি সেই চেঁচামেচি গভীর রাত্রি পর্যন্ত মাঝে মাঝে শোনা যেত। কি নিয়ে চেঁচামেচি সেটা না বোঝা গেলেও তাতে অংশগ্রহণকারীরা যে খুবই উত্তেজিত থাকতো সে ব্যাপারে সকলেই একমত ছিল। এরপর একদিন রাজুর চাকরি গেল। 35 নম্বরে থাকেন রাখাল সান্যাল। তাকে তুমি চেনো। রাখালদার স্ত্রী মীরা বৌদি একদিন সকালবেলা দরজা খুলে দেখলেন তাদের রোয়াকে রাজু শুয়ে, পাশে কয়েকটা বাক্স প্যাঁটরা। ব্যাপার কি? জিজ্ঞাসাবাদ করতে রাজু জানালো যে তার চাকরি গেছে। তারপর গজর গজর করতে করতে সে আরো জানালো যে তার চাকরি যাওয়ার মূলে ওই 2 নম্বর ভাইপো, এবং তার সঙ্গে চালাকির ফল সে পাবে, কারণ সে সব ফাঁস করে দেবে। মীরা বৌদি ফাঁস করার কথা শুনে একটু হয়ে পড়েন আর কি, মানে যাকে বলে কৌতূহল আক্রান্ত। কিন্তু অধিক প্রশ্নবান ছোড়ার আগেই 1 নম্বর ভাইপোকে আসতে দেখা যায় এবং সে এসে তার রাজু দাদাকে বগল দাবা করে বাড়ি ফিরে যায়। এই ভাইপোর কথায় জানা যায় যে কর্তাই নাকি রাজুকে ডেকে পাঠিয়েছেন। আর একটা পরিবর্তন দেখা গেল রামলাল মতিলাল বাবুর ব্যবহারে। ভদ্রলোক বাতের রোগী ছিলেন। মাঝে মাঝে বাতের ব্যথা উঠলে অফিসে বা তার কর্মস্থলে যেতেন না। বসবার ঘরে, যেখানে তিনি শেষ পর্যন্ত খুন হলেন, সেই ঘরের জানলার পাশে চেয়ার টেনে বসে রাস্তার লোক চলাচল দেখতেন। এই অবস্থায় বসে থাকতে তাকে অনেকেই দেখেছে। ইদানিং অফিসে যাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। প্রায়ই তাকে বসবার ঘরের জানলার সামনে বসে থাকতে দেখা যেত। সম্ভবত বাতের ব্যথাটা খুব ঘন ঘন উঠছিল আজকাল। তারপর শেষের সেদিন, অর্থাৎ আজকের ঘটনা। মতিলাল আজকেও অফিস যাননি। সারাদিন বাড়িতেই থাকবেন বলেছিলেন। সকালবেলা 9টার মধ্যেই 2 ভাইপো বেরিয়ে যায়, বড়জন ব্যবসায় আর ছোটজন কলেজে। 1:30 নাগাদ বড়জন ফিরে আসে। দারোয়ান তাকে দেখে। 2:30 নাগাদ সে আবার বেরিয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পরে দারোয়ান মাত্র 5 মিনিট কেলিয়ে বড় বাথরুম করতে যায় গেট বন্ধ করে। ফিরে এসে সে দেখে 2 মেয়েকুলি খুন হো গিয়া বলে পরিত্রাহী চিৎকার করছে। তারা ফুল চুরি করবার উদ্দেশ্যে গেট খুলে লনে ঢুকেছিল। তখন সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জানলার মধ্যে দিয়ে দেখে যে কর্তা ঘরের মধ্যে রক্তগঙ্গায় শুয়ে আছেন। সে তখন দৌড়ে 33-এর উল্টো দিকে যে নতুন বাড়িটা উঠছে তার কন্ট্রাক্টরকে খবর দেয়, আর তিনি পুলিশে ফোন করেন। এই হলো মোটামুটি ঘটনা। এই বয়ানটা নিশ্চয়ই দারোয়ানটার সাক্ষ্যের উপর নির্ভর করছে, আর পুলিশও সেটা বেদবাক্য বলে মেনে নিয়েছে। সাক্ষ্যটা দারোয়ানের ঠিকই, তবে তা বেদবাক্য কিনা বলতে পারবো না। শিবেনকে ফোন করে জিজ্ঞেস করতে পারি। তবে সাক্ষ্যটা যে মোটামুটি ঠিক তার কতগুলো প্রমাণ কিন্তু আছে। যেমন ধরো 2 নম্বর ভাইপোর ঘরে একটা রক্তমাখা তোয়ালে পাওয়া গেছে। সেই অবধারিত রক্তমাখা তোয়ালে? আর একটা হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া যায়নি? তাও পাওয়া গেছে, তবে সেটা আনকোরা নতুন অব্যবহৃত মনে হচ্ছে, এই তো? হ্যাঁ, ঠিক তাই। আশ্চর্য, শিবেনও আমাকে তাই বলছিল। হয়তো কেউ দোষটাই শ্রীমানের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, কারণ রক্তমাখা তোয়ালে ঘরের মধ্যে রেখে যাবে লুকিয়ে বা অন্য কোনোভাবে। এহেন বোকামি আজকাল আর কোনো খুনি করে না। কিন্তু খুন যদি ওই শ্রীমান না করে থাকে তাহলে করার সম্ভাবনা হয় দারোয়ান, আর নয়তো দারোয়ানের যোগসাজশে কোনো তৃতীয় ব্যক্তি।
কিন্তু সেই সম্ভাবনা দুটো খুব জোর করে খাড়া করা যাচ্ছে না, কারণ আজ সকাল থেকেই দুটি লোক 33 নম্বরের গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল এবং তাদের সাক্ষ্য আর দারোয়ানের সাক্ষ্য মোটামুটি মিলে গেছে। এমনকি 2 নম্বর ভাইপোর আসার সময়টা পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তি আজ সে বাড়িতে ঢোকেনি, বেরোয়নি। এই দুটি লোক আবার কারা? তারা নজরই বা রাখতে গেছিল কেন? বুঝলে না, এরা ওই দুটো মেয়ে মজুর যারা প্রথম লাশ আবিষ্কার করে। আজ ওদের ভগবান জানেন কিসের নাকি পরব, তাই দুটো ফুল লিবে বলে সারাদিন তককে তককে ছিল। দারোয়ান একটু উঠলেই চট করে গিয়ে কাজটা সারবে। দারোয়ান উঠে ভেতরে গেল, সামনের বাড়ি থেকে রাস্তা পার হয়ে এসে একটু এদিক ওদিক দেখে জানলা দিয়ে কেউ দেখছে কিনা ইন্সপেক্ট করে গেট খুলে ভেতরে খানিকটা গিয়ে তবে তারা খোলা জানলার ভেতর দিয়ে মৃত ভদ্রলোকের শরীরটা দেখতে পায়। এতে খুব বেশি করে ধরলেও 5 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। শিবেন বলছে দারোয়ানটার পক্ষে এত কম সময়ের মধ্যে চট করে খুন খারাপি করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। যদিও পাক্কা গরিলার মতো চেহারা তার, তবু সে মাঝে মাঝে খুন করে আগেই হাত মক্স করে রেখেছিল এমন কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। হয়তো আপাত দৃষ্টিতে দারোয়ানের সাক্ষ্য ঠিক, কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল আছে জানো, কেমন একটা খটকা লাগছে। গন্ডগোল তো আছে বটেই, সমস্ত বাড়িটাতেই তো গন্ডগোল। কর্তার ঘরে কার্পেটের তলায় মেঝের মধ্যে লুকোনো সিন্ধুকে রাশি রাশি টাকা। 2 নম্বর ভাইপোর ঘরেও যা কাগজপত্র পাওয়া গেছে তাতে চোরাই মাল কেনাবেচার এক বিরাট চক্রের সন্ধান মিলেছে, যার অন্যতম চক্রধর ছিলেন খুড়ো আর 2 নম্বর ভাইপো। রাজু যে ফাঁস করার কথা বলছিল তা সম্ভবত ওই ব্যাপার। যা হোক, 1 নম্বর ভাইপোর ঘরে ইকোনমিক্সের বইয়ের মলাটের ভেতর সন্ধান মিলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পর্নোগ্রাফির, যার এক লাইন পড়লে বা একটা ছবি দেখলে তুমি নির্ঘাত ভিড়মি খেতে। আমি যাকে তুমি জগতের অশ্লীলতম মানুষ বলে মনে করো, সেই আমারও ছবি দেখে হাত পা ছেড়ে গিয়েছিল প্রায়। দারোয়ানের ঘরেও পাওয়া গেছে অনুরূপ বই আর কয়েক বাক্স কন্ট্রাসেপটিভ। বাবা, দেখে শুনে আমার তো বারংবার দাঁত কপাটি লাগার জো। বাজে কথা বলো না, যা অসম্ভব অসভ্য তুমি, তোমার লাগবে দাঁত কপাটি। হ্যাঁ গো, সত্যি তাই। আর কি ছাপা বাঁধাই সেসব বইয়ের, বাপ রে বাপ, সুইডেনের মাল, ঝলমল করছে। কোত্থেকে যে ওই হারামজাদা এইসব বই জোগাড় করেছিল ভগবান জানেন। যাই হোক, দারোয়ানকে যদি তুমি খুনি হিসেবে বাদ দাও, তৃতীয় ব্যক্তিও যদি কেউ না থাকে, তাহলে সমস্ত সন্দেহ স্বাভাবিকভাবেই গিয়ে ওই ধূমকেতু বাবা জীবনের ওপরেই কিন্তু পড়ে, যাকে বলে বাই মেথড অফ এলিমিনেশন। তাছাড়া তৃতীয় ব্যক্তি ঢুকবেই বা কোত্থেকে? জানলার সামনে তো সর্বক্ষণই মতিলাল সমাসীন, তার চোখ এড়িয়ে একটা ফালতু লোক আসে কি করে? তাই তো, কি প্রকারে? আচ্ছা, আজ ওদের রান্না বান্না করলো কে? রান্না? ও হ্যাঁ, জানি, রান্না কেউ করেনি, হোটেল থেকে নাস্তা এসেছিল। চা বা কফি? তার পাঠ নেই ও বাড়িতে, কেবল মতিলালের অভ্যেস ছিল শরবত খাওয়ার। 2-2:30 নাগাদ স্বহস্তে বানাতেন। আজও মৃত্যুর আগে শেষ শরবত বানিয়ে খেয়েছিলেন এবং গিলাস টিলাস ধুয়ে টুয়ে রেখেছিলেন। ওর কি ডায়াবেটিস ছিল? ডায়াবেটিস? কই, জানি না তো। কেন, সে খবরে কি সুবিধা হবে? হবে হবে। ডায়াবেটিস, লম্বা ধারালো অস্ত্র, আবার বলছো চিনি, এই যে রীতিমতো রহস্য উপন্যাস বলে মনে হচ্ছে। শিগগির ফোন করো মতিলালের বাড়িতে। শিবেনবাবু থাকলে জিজ্ঞেস করো যে মতিলালের ডায়াবেটিস ছিল কিনা, না থাকলে চিনির কৌটোয় কতটা চিনি আছে, আর যে অস্ত্র মাথায় মারা হয়েছে সেটা লম্বা এবং ধারালো কিনা। সমরেশ বিড়বিড় করতে করতে উঠে টেলিফোন ডিরেক্টরিটা খুলল। তারপর নিম্নলিখিত বাক্যালাপ হলো টেলিফোনের মাধ্যমে। হ্যালো, কে শিবেন? শোন, আমার বউ এই মতিলাল হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকটা কথা জানতে চায়। কেন? রহস্য উদ্ঘাটনের জন্য। কেন আবার? অলরেডি বেশ খানিকটা করেও ফেলেছে। এই যেমন ধরে ফেলেছে যে রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া গেছে, সেটা আবার আনকোরা নতুন, তাও ধরে ফেলেছে।
বউয়ের বুদ্ধি থাকবে না মানে? বুদ্ধি না থাকলে 4 বছর প্রেম করে বিয়ে করি? প্রশ্নগুলো: হ্যাঁ, 1 নম্বর, মতিলালের ডায়াবেটিস ছিল কিনা? 2 নম্বর, যদি না থাকে তাহলে চিনির কৌটোয় কতটা চিনি আছে? এবং 3 নম্বর, যে অস্ত্র দিয়ে মাথায় মেরেছে সেটা লম্বা মতন এবং ধারালো কিনা? ব্যাস। আচ্ছা, ধরে রইলুম। কিছুক্ষণ বাদে শোনা গেল, ছিল না, চিনিও নেই। আচ্ছা আচ্ছা, বলছি, শুনছো? শিবেন বলছে চিনির কৌটো খালি, আর যদিও অটোপসি না করলে ভালো বোঝা যাবে না, তবু ডাক্তারবাবুর মতে অস্ত্রটা তোমার বর্ণনা মতোই। এখন দময়ন্তী একটু চিন্তা করে বলল, শিবেনবাবুকে বলো তো খাওয়ার ঘরের জানলাগুলোর বাইরের জমিটা একটু খুঁজে দেখতে, হয়তো একটু চিনি পাওয়া যেতে পারে। তবে খুব সম্ভব পাবেন না, কারণ জানলার ঠিক নিচে দিয়েই একটা ড্রেন গেছে। সমরেশ সেই কথাই বলল টেলিফোনে। হ্যাঁ, বউ বলছে যে ওই জানলার বাইরের জমিটা একটু খুঁজে দেখতে, হয়তো চিনির মতো কিছু পাওয়া যাবে বা একটু চিনি পাওয়া যাবে। আবার নাও যেতে পারে হয়তো, কারণ কাছেই নিচ দিয়ে একটা ড্রেন গেছে। হ্যাঁ, তুই একবার সেটা একটু দেখ। তারপর আবার দময়ন্তীর দিকে ফিরে বলল, আর অস্ত্রটা? সেটা ঘরের মধ্যেই আছে, খুঁজে দেখতে বলো। খাওয়া দাওয়ার পর সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল, তো রহস্যটা রহস্যই রয়ে গেল। ডায়াবেটিসই মলো নাকি মতিলাল চন্দ্র? আর অস্ত্রটা ঘরের মধ্যেই আছে, কেউ দেখতে পেল না, আর তুমি এখানে বসেই দেখতে পেয়ে গেলে? পাবো না কেন? তুমিই তো বললে যে বসবার ঘরের সব জানলা খোলা ছিল। আমার সঙ্গে হেয়ালি? জানলা খোলা 33 নম্বরে, আর 75 নম্বরে অর্কিড রোডে বসে উনি ঘরের মধ্যে অস্ত্র দেখলেন। চালাকি পায়া হ্যাঁ। এমন সময় সিঁড়িতে দুম দুম করে পদশব্দ শোনা গেল। দময়ন্তী বলল, শিবেনবাবু আসছেন, যাও দরজাটা খোলো গিয়ে, এক্ষুনি সব ফয়সালা হয়ে যাবে। পুলিশ হলেই কি এমন বিটকেল জুতোর আওয়াজ করতে হয়? আয় বস। এত রাতে বিরক্ত করলুম বোধ হয়, কিন্তু যাক, তোর বউকে ডাক। শুয়ে পড়েছেন নাকি? না না, শুইনি, মোটে তো রাত 11টা। বহুদিন বাদে দেখলুম আপনাকে। আছেন কেমন? রমলা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। আমি কিন্তু টেলিফোনে সমরেশের কথাবার্তা শুনে ভারী আশ্চর্য হয়েছি, তাই এলুম একটু আপনার সঙ্গে পরামর্শ করতে। সমরেশ আপনাকে কি বলেছে জানি না, কিন্তু আপনি কি বুঝেছেন বলুন তো? দময়ন্তী মৃদু হেসে একটু চুপ করে থেকে খুব শান্ত গলায় বলল, আমি বোধহয় পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি, যদিও সেটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। যাক, চিনি পেয়েছেন? কিছু ছিল সেই চিনিতে? হ্যাঁ, পাওয়া গেছে। ওই জানালার নিচে ক্রোটনের পাতার ফাঁকে খানিকটা, বাকিটা ভেসে গেছে ড্রেনে। আচ্ছা, আপনার কি বিশ্বাস এই চিনিতে বিষ পাওয়া যাবে? আর যদিই বা পাওয়া যায়, তাহলেই বা প্রমাণ হবে কি? খুনি আগে বিষ দিয়েছে, পরে মাথায় ডান্ডা মেরেছে, এছাড়া অন্য কিছু? আগে আপনি বসুন দেখি, তারপর বলছি। প্রমাণ হবে সন্দেহাতীতভাবে যে রামেশ্বর খুন করেনি, করেছে অন্য কেউ। তা কিভাবে প্রমাণ হবে? বলছি। প্রথমত, রামেশ্বরের ঘরের তোয়ালেটা স্পষ্টতই নির্দেশ করে যে তাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। সে কখনোই এত নির্বোধ হতে পারে না যে নিজের বিছানার তলায় নিজেই নিজের মৃত্যুবান পুলিশের আবিষ্কারের জন্য রেখে যাবে। অর্থাৎ অন্য কেউ ওইটি তার ঘরে রেখে এসেছে। সে হত্যাকারী স্বয়ং হতে পারে, অথবা তার কোনো সাগরেদ। দ্বিতীয়ত, বিষ দেওয়া হোক বা না হোক, মাথায় ডান্ডা মারাটাই একটা অসম্ভব ব্যাপার। অসম্ভব তার কারণ আছে। সমরেশের বর্ণনা অনুযায়ী মতিলালের বসবার ঘরের জানলা সব খোলা, সামনেই একটা বাড়ি উঠছে যেখানে অনেক মজুর কাজ করছে। এই অবস্থায় দিনে দুপুরে খুনি এসে মতিলালের মাথায় ডান্ডা মারলো, এটা অবাস্তব কল্পনা। কোনো মানুষের নার্ভ এত শক্ত হয় না, হতে পারে না। তাছাড়া ভদ্রলোককে পাওয়া গেছে খাওয়ার ঘর আর বসার ঘরের মাঝে দরজার সামনে। ধরে নেওয়া হয়েছে যে ভদ্রলোক খাওয়ার ঘরের দিকে পালিয়ে যাচ্ছিলেন এবং তখনই তিনি পড়ে যান। এই ব্যাপারটা একেবারে নিঃশব্দে ঘটলো কিভাবে বলতে পারেন? একটা চিৎকার পর্যন্ত করলেন না ভদ্রলোক, কেন? কিন্তু মাথাটা যেভাবে ফাটা দেখা গেছে, তাতে কোনো লম্বা লাঠির মতো অস্ত্র দিয়ে মারা হয়েছিল। তাছাড়া আপনি বলছেন অস্ত্রটা ঘরের মধ্যেই আছে।
হ্যাঁ বলেছি এবং এখনো বলছি, একটা জিনিস ধরেই নিচ্ছেন যে অস্ত্র দিয়ে মাথায় মারলেই তবেই মাথা ফাটে। মাথা দিয়ে অস্ত্রে মারলেও তো মাথা ফাটতে পারে। অর্থাৎ অর্থাৎ বসবার ঘর আর খাওয়ার ঘরের মধ্যের দরজার চৌকাঠ। ভদ্রলোক খাওয়ার ঘর থেকে শরবত খেয়ে বসবার ঘরে ঢুকে কয়েক পা যেতেই ধড়াস করে উল্টে পড়ে গেলেন। মাথাটা ঠুকে গেল চৌকাঠে, ফেটে গেল। ঘটনাটা ঘটতে এক পলক সময় লাগলো। ঘরের ভেতর মোটামুটি অন্ধকার, বাইরে আলো। কেউ মেঝেতে পড়ে থাকলে খুব ভালো করে লক্ষ্য না করলে বাইরে থেকে বোঝা কঠিন। হত্যাকারীর সাগরেদ পরে নিজের সুবিধে মতো ঘরে ঢুকে পা ধরে টেনে মৃতদেহ একটু সরিয়ে দেয়, যাতে বোঝা না যায় যে মাথাটা চৌকাঠে ঠুকে গেছিল। তারপর রক্ত দেখে রামেশ্বরকে ফাঁসানোর সমস্ত পথ পরিষ্কার রাখতে খানিকটা তোয়ালেতে মুছে রেখে আসে রামেশ্বরের ঘরে। হত্যাকারী এবং তার সাগরেদদের প্ল্যানে এই অংশটা একেবারেই ছিল না বলে আমার অনুমান। তারা এই অংশটার সুযোগ নিতে গিয়েই নিজেদের এক্সপোজ করে ফেলল। তাছাড়া এই অংশটা যে অরিজিনাল প্ল্যানের মধ্যে ছিল না তার প্রমাণ রামেশ্বরের ঘরে হাইপোটার্মিক সিরিঞ্জ। অটোপসির ফলে মতিলালের শরীরে যে বিষ পাওয়া যাবে সেটা তারা জানতো, তাই সিরিঞ্জ রেখে পুলিশের দ্বিতীয় দফা সন্দেহ রামেশ্বরের ওপর ফেলবার চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয় দফা কেন? হত্যার টাইমিংটা লক্ষ্য করো। ওরা জানতো যে রামেশ্বর দুপুরবেলা আসে খুড়োর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে, আর সে চলে গেলেই খুড়ো শরবত বানিয়ে খেয়ে থাকেন। তাই এমন ব্যবস্থা হলো যে প্রথম দফা সন্দেহ একমাত্র রামেশ্বরের ওপরেই গিয়ে পড়ে। প্ল্যানটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু ওপর চালাকি করতে গিয়ে সব ভেস্তে গেল। শিবেনকে এবার একটু চিন্তিত দেখা গেল। বলল, আপনার কথা মতো চৌকাঠে মাথা ঠুকেই যদি মাথা ফেটে থাকে, তবে চৌকাঠে চুল এবং রক্ত লেগে থাকবে। তেমন তো কিছু পেলাম না আমরা। পাননি, তার কারণ সেই চুল আর রক্ত তোয়ালে দিয়ে মুছে রামেশ্বরের ঘরে রেখে আসা হয়েছিল। কাল সকালে ল্যাবরেটরি টেস্টে সেটা পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। তাহলে দারোয়ানটাই? না না, দারোয়ানটা হত্যাকারী হতেই পারে না। সে সাগরেদ। সে যখন মৃতদেহের পা ধরে টেনে সরিয়েছে তখন হত্যাকারী তার ত্রিসীমানাতেও ছিল না। তাছাড়া সে হঠাৎ রান্নাঘরে ঢুকে চিনির কৌটো নিয়ে ঘটর ঘটর করলে মতিলালের সন্দেহ হতে পারত। আর স্পষ্টতই চিনিতে বিষ মেশানো হয়েছে ঘটনার সামান্য কিছু আগে। বেশি আগে মেশালে অন্য কোনো অঘটন ঘটতে পারত। হত্যাকারী খামোখা সে রিস্ক নেবে বলে মনে হয় না। তাহলে আর কি? রামেশ্বর ছাড়া আর কাউকে তো পাওয়াই যাচ্ছে না। তার মোটিভ আছে, টাকা হাতানো এবং ব্যবসাটা নিজের কুক্ষিগত করা। দেখুন, এটা একটা অঙ্কের ব্যাপার। একটা নেগেটিভ আর একটা পজিটিভের ফলে একটা নেগেটিভই হয়। যখন স্পষ্টতই কেউ রামেশ্বরকে ফাঁসাতে চাইছে তখন হাজার সপক্ষে যুক্তি থাকলেও রামেশ্বর হত্যাকারী হতে পারে না, অন্য কেউ এর পেছনে আছে। সমরেশ হাত নেড়ে বলল, ম্যাথমেটিক্স ঝাড়ছো যে বড়, তুমি না হিস্ট্রিতে এমএ? শিবেন সে কথায় কান না দিয়ে বলল, তাহলে তো বলতে হয় সামনের বাড়ির মজুরগুলো মিথ্যে কথা বলছে, কারণ তারা অন্য কাউকে দেখেনি। দেখেছে ঠিকই, লক্ষ্য করেনি। বুঝেছি রাজু, ওই হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। মজুরগুলো হতভাগা। তাদের যতই বলি অন্য কেউ ঘরে ঢুকেছে কিনা, তারা ভেবে বসে আছে সে নিশ্চয়ই কালো স্যুট, কালো টুপি, কালো চশমা পরা হিন্দি ফিল্মের হত্যাকারী ক্যারেক্টার। রাজুকে তারা লক্ষ্যই করেনি। সে যে ছুটিতে আছে তাও বোধহয় তারা জানে না। জানলেও সন্দেহ করতো না। রাজু মতিলালের সামনে দিয়েই ঢুকেছে, হয়তো দু চারটে কথাবার্তাও বলেছে, তারপর সোজা নিজের ঘরে গেছে। বোধহয় ২ নম্বর যতক্ষণ ছিল সে সেখানেই ঘাপটি মেরেছিল। সে বেরিয়ে গেলে খাওয়ার ঘরে ঢুকে কৌটোয় বিষ মিশিয়ে মতিলালের সামনে দিয়েই বেরিয়ে গেছে। তার সর্বত্র অগাধ গতি। মতিলালেরও সন্দেহ হয়নি, হয়তো তাকে দেখে খুশি হয়েছিলেন। আর ওই দারোয়ান বেটা সাগরেদ, চমৎকার চমৎকার। আর নাটকের গুরু ১ নম্বর ভাইপো। মোটিভটা একটু খোলসা করে বলো। বুঝলি না? আরে স্বর্ণডিম্ব প্রসবকারী হংসকে যে মোটিভের বশবর্তী হয়ে মারা হয়েছিল, এও প্রায় তাই। এবারেও শেষ রক্ষা হলো না। মতিলাল সারাদিন চোরাইমাল কেনাবেচা করে অজস্র কালো টাকা রোজগার করেন, আর তার ভাইপো সেই টাকা সরিয়ে চাকর আর দারোয়ানের সাহায্যে নরকের রাস্তায় ঘোরাঘুরি করে। রামেশ্বর এসে খুড়োর ব্যবসায় যোগ দিয়ে বাড়ির এই চোরা কারবারটিকেও হৃদয়ঙ্গম করে ফেলে এবং
সেটা খুড়োর কর্ণগোচর করে। তাই রাত বিরেতে এত চেঁচামেচি এবং খুড়োর গৃহে অবস্থান। এমন মধুর জীবনযাপনে বাধা আসতেই খুড়োকে সরানোর দরকার হয়ে পড়ল এবং সেই সঙ্গে রামেশ্বরকে ফাঁসানোর। এক ঢিলে দুই পাখি। বাপরে বাপ, কি পয়া ছেলে! শিবেন বলল, কি চমৎকার প্ল্যানটাই না ফেঁদেছিল। যে টাকা বাড়িতে মজুদ ছিল তা 3 জনের 3 জন্মের পক্ষে যথেষ্টই ছিল। কেবল শ্রীমানরা বোঝেনি যে রামেশ্বরের ব্যাগের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় আমরা অত খুঁটিয়ে সার্চ করব এবং লুকোনো টাকা সব বেরিয়ে পড়বে। ছোট শ্রীমানের অজ্ঞান হওয়া এবং দারোয়ানের অত কান্নার কারণ এবার বোঝা যাচ্ছে। আচ্ছা বৌদি, রাজুর ওপর আপনার সন্দেহ হলো কি করে? সেটা অবশ্য আমি সংসার করি তাই সন্দেহ করেছিলাম। আপনাদের পুরুষ মানুষদের পক্ষে ধরা একটু কঠিন ছিল। ব্যাপার হলো, রাজু যখন 1 মাসের ছুটিতে গেল তখন কোনো বদলি লোক দিয়ে গেল না কেন? বিশেষত যেখানে রান্না করার বা ঘরদোর পরিষ্কার করার জন্য দ্বিতীয় কোনো লোক নেই। মতিলালকে সে কি বুঝিয়েছিল জানি না, তবে ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক। ও কি উঠছেন কেন? কফি খাবেন না? জল চড়িয়ে দিলুম যে। হ্যাঁ, না না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি যাই, ফাঁদ পাততে হবে। ও বেটা নির্ঘাত ধারে কাছেই আছে এবং বাকি দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আচ্ছা চলি, নমস্কার। দরজা বন্ধ করে এসে সমরেশ খানিকক্ষণ হাস্যোজ্জ্বল চোখে দময়ন্তীর দিকে তাকিয়ে রইল। তারপর 2 হাতে ওর মুখটা ধরে বলল, ইস, কি কুক্ষণে ওই হতচ্ছাড়া ভাইপো তোমার পেছনে সিটি মেরেছিল গো। যাও, অসভ্যতা করো না।